নমস্কার। প্রথমবার বোধহয় কানেকশন হচ্ছিল না, এখন আবার এসেছি আমি। আমরা মনভাসী এই যে গ্রুপে আজকে রাত্রি 9টার সময় যে বিশেষ লাইভ ভিডিও কথা ছিল সেইটার জন্য কেউ যদি আমাকে বলেন একবার যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা লাইভে আমি ঠিক আসতে পেরেছি কিনা, তাহলে কেউ যদি একটা কমেন্ট লেখেন তাহলে আমার পক্ষে সেটা বুঝতেই সুবিধা হয়। আপনারা কি কেউ আছেন? এবং পার্থবাবু যদি লেখেন তাহলে সুবিধে হয়। আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কি কথা শুরু করব? মানে শোনা যাচ্ছে কি? কেউ যদি একটু লেখেন তাহলে সুবিধা হয়। পার্থবাবু, আপনি কি আছেন? শোনা যাচ্ছে কি? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আচ্ছা, নমস্কার। আমি একটু তাহলে ধন্যবাদ। শিউলি ভট্টাচার্য লিখেছেন দেখাও শোনা যাচ্ছে। সোমনা ঘোষ লিখছেন শুনতে পাচ্ছি। সোমনাথ দাশগুপ্ত লিখছেন হ্যাঁ পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আজকে কথা অনুযায়ী যেরকম কথা ছিল যে আমরা মনভাসীতে তাহাদের কথা বলে যে বিশেষ লাইভ সেশন শুরু হয়, সেই লাইভ সেশনে আজকের আমাকে পার্থবাবু বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন যে কিছু বলার জন্য। আমার নাম বিশ্বনাথ দাশগুপ্ত। আমাকে হয়তো যদি না চিনে থাকেন তাহলে আমি মূলত রুটি রুজির জন্য খবরের কাগজে কাজ করি। খবরের কাগজে একটা বাচ্চাদের কাগজ আছে, তার সম্পাদনা করি। এর বাদে আমি কিছু লেখালেখি করি এবং ছবি আঁকি। আমি মূলত ছবি আঁকার লোক। সুতরাং কেউ কেউ হয়তো দেখতেও পারেন আমার ছবি আমার দেওয়ালে থাকে ফেসবুকে। পার্থবাবু আমার বিশেষ বন্ধু, তাই জন্য পার্থবাবু বিশেষভাবে অনুরোধ করেছিলেন আজকে আমাকে এই একটা কিছু বলার জন্য। তা যে বিষয়ে আমি একটু বলবো বলে ঠিক করেছি, আমি জানি না সেই বিষয়ে বলার জন্য আমি কতটা যোগ্য, কিন্তু সেই বিষয়টা হলো যে এই সংকটের সময় সংকটে শিল্প এবং শিল্পী, সেই বিষয় নিয়ে কিছু বলার জন্য আমি আমার বেশ কয়েকজন এসেছেন, সুতরাং আমি বলাটা শুরু করছি। যার কথা দিয়ে মানে প্রদীপ জ্বালানোর আগে একটু সলতে পাকানোর ব্যাপার থাকে, সেই সলতে পাকানোর জন্যই বলি, ছবি আঁকা হোক, লেখা হোক, গান হোক, নাটক হোক, নাচ হোক, যে কোনো যা কিছু সৃষ্টি, এটা তো মূলত একটা সৃষ্টি। এই সৃষ্টি কিন্তু কোনোদিন সুখের হতে পারে না। কে বলেছিলেন এই কথা যে বলেছিলেন তাকে আমরা প্রতিনিয়ত স্মরণ করি, রবীন্দ্রনাথ বলেছিলেন সৃষ্টি কখনোই সুখের হতে পারে না। কেন সুখের হতে পারে না? উনি বলছেন যে যতক্ষণ অপূর্ণতা ততক্ষণ অভাব, ততক্ষণ দুঃখ থাকবেই। জগৎ যদি জগৎ না হয়ে ঈশ্বর হতো তাহলে কোথাও কোনো খুঁত থাকতো না, কিন্তু ততদূর পর্যন্ত দরবার করতে সাহস হয় না। এই যে
রবীন্দ্রনাথ এই এত বড় একটা কথা বললেন যে সৃষ্টি কোনোদিন সুখের হয় না। তার মানে সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত একটা সংকট আছে, একটা অভাববোধ আছে, একটা দুঃখ আছে। সেই অভাববোধ, সেই দুঃখ, সেই সংকট, সেটাই বোধহয় তাড়না দেয়, সেটাই বোধহয় প্রেরণা দেয় শিল্পীকে শিল্প সৃষ্টি করার জন্য। এখন সৃষ্টি এবং নির্মাণ, সৃষ্টি এবং নির্মাণ এই দুটো নিয়ে আমাদের মধ্যে একটু কথা আছে, একটু তফাৎ আছে। সৃষ্টি এবং নির্মাণ এই দুটোর যে কথা, এই দুটোর যে শব্দ আমরা মাঝে মাঝে ব্যবহার করি, এই দুটো শব্দ কিন্তু সমানভাবে এক নয়। এই নির্মাণ, কোনো কিছু নির্মাণ করা মানে হচ্ছে আমি নির্মাণ করছি সেটা একটা অন্য কিছুর মাপে, কারোর জন্য আমি নির্মাণ করছি, অন্য কিছুর একটা মাপে সে নির্মিত হচ্ছে। কিন্তু সৃষ্টি আমি যখন করব, সে সৃষ্টিতে সে আনন্দ সে নিজে থেকেই অর্জন করবে। এখানেই হচ্ছে সৃষ্টি আর নির্মাণের মধ্যে মূল তফাৎ। সৃষ্টি কিন্তু আমি যখন কোনো কিছু সৃষ্টি করব, সে সৃষ্টিটা রবীন্দ্রনাথ প্রথমেই বলে দিয়েছেন, সে সৃষ্টি কোনোদিন সুখের হয় না। একজন মা যখন তার নূতন সন্তান তার গর্ভে আসেন, সেদিন থেকে তার যন্ত্রণা শুরু হয়, এবং যেদিন নাড়ি ছিঁড়ে মায়ের গর্ভ থেকে সন্তানের জন্ম হয়, সেদিন তো চূড়ান্ত যন্ত্রণা। একটা নূতন প্রাণ তিনি সৃষ্টি করলেন। সেই যন্ত্রণা, সেই অভাববোধ, সেই দুঃখ, সেটাই কিন্তু মানুষকে চিরকাল প্রেরণা দিয়ে এসেছে সৃষ্টি করার জন্য। তাই সৃষ্টি যখন কেউ করবে, তখন সে সৃষ্টি কিন্তু নিজের থেকেই নিজে তার গৌরব অর্জন করবে, আনন্দ অর্জন করবে। কিন্তু আমি যখন কোনো কিছু নির্মাণ করব, তখন আমি অন্য কারুর একটা মাপে, আমি একজন মানে যেটা আমাদের এখনকার ভাষায় বলা যেতে পারে, একজন ক্লায়েন্টের জন্য বা একজন কারুর জন্য আমি ছবি নির্মাণ করতে পারি বা কোনো কিছু একটা নির্মাণ করে দিতে পারি। সেখানে কিন্তু সেই সৃষ্টির আনন্দটা নাও থাকতে পারে। কিন্তু যেখানে সৃষ্টি, সেখানে কিন্তু দুঃখ, সেখানে কিন্তু অপূর্ণতা। তত্ত্বকথার মধ্যে দিয়ে না গিয়ে একটু মানে কাজের এবং এখনকার পরিস্থিতির কথাটা বলি। এখন তো একটা সংকটের সময়। আমাদের এই যে মহামারী, অতিমারী, প্যান্ডেমিক যাই বলুন, সমস্ত কিছু আমাদের জীবনকে একদম পাল্টে দিয়েছে। এই সময় শিল্পীদের ভূমিকা কি হবে, এই সময় শিল্পীরা কি করবে, এই সময় শিল্পীরা কিভাবে নির্মাণ করবেন, কিভাবে সৃষ্টি করবেন, শিল্পীরা কি ভাববেন। আমি কিন্তু এখানে শিল্পী হিসেবে খালি চিত্রকর বা ভাস্কর এদেরকে বলছি না। শিল্পী মানে আর্টিস্ট, মানে ARTISTE, পারফর্মিং আর্টিস্ট আছেন, কবিরা আছেন, লেখক আছেন, সাহিত্যিক আছেন, যে কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিভাবে পথ দেখাবেন। একজন কবি কিভাবে পথ দেখাবেন, একজন লেখক, একজন সাহিত্যিক এই সংকটের মধ্যে কিভাবে পথ দেখাবেন। সেদিক দিয়ে ভাবতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে যে, ধরুন আমরা যদি আমাদের ইতিহাস বোধে একটু পিছিয়ে যাই, ধরুন এরকম আরেকটা অতিমারি, সাংঘাতিক রকমের অতিমারি হয়েছিল, দ্য ব্ল্যাক ডেথ, প্লেগ, ইউরোপে একটা বিশাল সাংঘাতিক রকম। তখন প্লেগের কোনো চিকিৎসা ছিল না, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, মানুষ আতঙ্কিত। সারা ইউরোপের সভ্য মানুষ যারা ছিল, তারা কোথা দিয়ে যে কিভাবে বাঁচবে, এখন আমাদের করোনার যেরকম অবস্থা,
তার থেকেও বোধহয় ভয়ঙ্কর অবস্থা ছিল। এখন তো তাও যোগাযোগ ব্যবস্থা আছে, ইন্টারনেট আছে, এখন চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত, বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু সে সময় তো সেটা ছিল না। সে সময় একটা মানে সাংঘাতিক রকম অভিশাপের মতো সেই ব্ল্যাক ডেতে চলে এলো। বলতে গেলে সমস্ত সমাজ, ইউরোপীয় সমাজকে একদম প্রায় ধ্বংস করে দিয়ে চলে গেল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে কিন্তু মানুষ আবার নিজেকে খুঁজতে লাগলো। মানুষ যখনই কোনো সংকটের সামনে পড়ে, এটা মানুষের ইতিহাসের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কি? মানুষ যখনই কোনো সংকটের সময় পড়েছে, মানুষ নিজে ভেবেছে। ওই যে সেই ডেকার্টে সাহেব বলেছিলেন না, যে আমি ভাবি, আমি জানি, আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম। আমি ভাবতে পারি, আমি জানি, তাই জন্যই আমি 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 আমার আমিত্বটা সেই জন্যই, আমার এক্সিস্টেন্সটা সেটাই। তেমনি মানুষ কিন্তু চিরকালই ভেবেছে। এই ভেবেছে কি করে? মানুষ একটা সমস্যার সামনে পড়েছে। মানুষ সে সমস্যার সমাধান করতে গিয়ে মানুষ সমাধান চেয়েছে। মানুষ সমাধান যখনই চেয়েছে, তখনই সে প্রচলিত ধারার বাইরে গিয়ে কিছু একটা ভেবেছে। এই প্রচলিত ধারার বাইরে গিয়ে ভাবতে গিয়েই মানুষ চাকা আবিষ্কার করেছে, মানুষ যন্ত্র আবিষ্কার করেছে, কৃষিকাজ করেছে, পশুপালন করেছে। এভাবেই মানব সভ্যতা এগিয়েছে, এটা তো আমরা সবাই জানি। এই যে আমরা যেটা এখনকার খুব কর্পোরেট ভাষায় বলি আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এই আউট অফ দ্য বক্স থিঙ্কিং মানে বৃত্তের বাইরে গিয়ে যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু মানুষকে চিরকাল করতে হয়েছে। মানুষ এই চিন্তাটা কি করে করেছে? কারণ মানুষই একমাত্র জীব, এই প্রাণের পাড়াতে মানুষই প্রায় একমাত্র জীব। আমি ছোটোখাটো কিছু মানে একদম বায়োলজিক্যালি যদি ইভলিউশনারি দিক দিয়ে বলেন, আমি শিম্প্যাঞ্জি বা এদের তাদেরও কিছু কিছু ক্রিয়েটিভিটি আছে, ওটাকে বাদ দিচ্ছে। মানুষই একমাত্র জীব যে ক্রিয়েট করতে পারে, যে নিজে এই ক্রিয়েশনটা কি? এই ক্রিয়েশনটা হচ্ছে কল্পনা করতে পারে, সে ইম্যাজিন করতে পারে। যেটা তার ইম্যাজিনটা মানে, এটা ইম্যাজিন করার মূল বিষয়টা কি? যেটা তার বাস্তবে নেই, সামনে নেই, সেরকম একটা জিনিসকে সে ভাবতে পারে। সেরকম একটা কনসেপ্টকে ভাবতে গিয়েই তো আজকে মানুষ সব থেকে বড় একটা মানে কি বলবো, একটা মানে যেহেতু আমি মানে সেদিক দিয়ে বলতে গেলে অ্যাগনস্টিক, সেহেতু আমি বলছি মানুষ ভগবানের মতো একটা কনসেপ্ট তৈরি করে নিয়েছে। চিন্তা ভাবনা করেছে মানুষ, চিন্তা ভাবনা করে একটা অজানা অচেনা একটা শক্তিকে একটা রূপ দিয়েছে। তার কি অসাধারণ ম্যানিফেস্টেশন ভাবুন তো। সারা আপনি যদি যে কোনো ধর্মগ্রন্থ, তার মিথ, তার মিথোলজি, তার সব কিছু যদি দেখেন, বিভিন্ন কালচারে, শুধু ভারতবর্ষে নয়, বিভিন্ন কালচারে, মায়া দেখুন, অ্যাজটেক দেখুন, যে কোনো ট্রাইবাল কালচারে দেখুন, হ্যাঁ, বা ইউরোপিয়ান কালচারে দেখুন, যে কোনো ওরিয়েন্টাল কালচারে দেখুন, কত রকমের একটা ভগবানের বিভিন্ন শক্তির রূপ, সূর্য, কত রকমের কল্পনা, কত রকমের ইমেজারি মানুষ তৈরি করেছে। এখানে আমরা রথে বসিয়েছি, কেউ একটা সাংঘাতিক রকম কুঠার হাতে নিয়ে করতে করেছে। এগুলো তো সব মানুষকে কল্পনা করতে হয়েছে, কল্পনা করে এটা তো মানুষ সৃষ্টি করেছে। তেমনি আজকের এই কঠিন সময়ে মানুষকে কিন্তু ভাবতে হচ্ছে। অতিমারির সময় মানুষ কি করেছিল, সেই যখন ব্ল্যাক ডেথের কথা বলেছিলাম, তারপরে মানুষ আবার ভাবতে শুরু করেছিল মানুষের নিজের অস্তিত্ব নিয়ে, মানুষের। আর মানুষ দেখবেন যতবারই ভেবেছে, যদিও আউট অফ দ্য বক্স সে থিঙ্ক করেছে, কিন্তু সেটা একেবারে মানে ডিজায়ার থিঙ্কিং নয়। তার একটা কি বলবো, একটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান তার মধ্যে কাজ করেছে। সেই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান কোত্থেকে এসছে? তার রুট, তার শেকড় থেকে এসছে, যেটা সে ইনহেরিট করেছে। তাই জন্য মানুষ বারে বারে ভাবতে গিয়ে পিছিয়ে গেছে মানুষ।
তাই জন্যই ব্ল্যাক ডেথের পর ইউরোপে কিন্তু এলো একটা সোনার সময়। সেটা কি? রেনেসা। রেনেসাতে মানুষ আবার নিজেকে খুঁজে পেল। এক পৃথিবীর ইতিহাসে সোনার সময়। লিওনার্দো দা ভিঞ্চি এলেন, মিকেলেঞ্জেলো এলেন, মানে মানুষ সংকটে পড়ে মানুষের ইতিহাস পাল্টে গেল। আমার কিন্তু মনে হচ্ছে, এটা আমার একান্ত ব্যক্তিগত মত, এবং আমি যতটুকু দেখি, আমি তো ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে মূলত কাজ করি, আমি যতটুকু দেখি এবং অবভিয়াসলি সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধব সমমনস্ক মানুষদের দেখি, আমার কিন্তু মনে হচ্ছে জানেন তো, এই আজকে এই সংকটে পড়ে আমরা প্রত্যেকে আবার বোধহয় একটা নূতন রেনেসার দিকে এগিয়ে যাচ্ছি। কেন? আমাকে যদি জিজ্ঞেস করেন কেন আপনার মনে হচ্ছে, কারণ কি জানেন তো, আমাদের এই সবাই তো আমরা জানি এই রোগটা আমাদের থামিয়ে দিয়েছে। আমরা নিজেদের জন্য অনেক নিজেদের সময় নিজেদের যে সময়টা নিজেদের দিতাম না সে সময়টা দিচ্ছি, খুঁজছি, যে সময়টা পেরিয়ে এসেছি সেই সময়টাকে আবার রিলিভ করার চেষ্টা করছি। কেউ ছোটোবেলার কথা বলছেন, কেউ পুরনো দিনের কথা বলছেন, আবার যে গানগুলো অনেক দিন শুনিনি, শোনার সময় হয়নি, দৌড়চ্ছি তো, চিরকাল দৌড়চ্ছি, সে গানগুলো শুনছি। অনেক দিন আগে ছোটোবেলায় সেই অমুক স্যারের কাছে ছবি আঁকতে যেতাম, তারপর চাকরি বাকরি, ছেলে মেয়ে ভুলে গেছি, আবার হয়তো ছেলের ড্রয়িং খাতাটা টেনে নিয়ে বলছি, আরে দে তো একটা দেখি, আঁকি দেখি। ফেসবুকে দিচ্ছি, সবাই খুব বাহবা করছেন, সে নিয়ে অনেক সমালোচনা, কিচ্ছু এসে যায় না। করুন, এটাই তো সময়, এটাই তো করবেন, এটাই তো করা উচিত, এটাই তো করা উচিত। এই জীবনের ছোট ছোট আনন্দগুলো, এই যে আপনি ক্রিয়েট করছেন, একটা নিজের মতো করে ক্রিয়েট করছেন। যেমন ধরুন ছবি আঁকাতে আমাদের অনেক সময় আমরা যেটা বলি, ও আমি ছবি আঁকতে পারি না, আমি ছবি আঁকতে জানি না। কে জানে বলুন তো ছবি আঁকতে? কেউ কি ঠিক জানে ছবি আঁকতে? হ্যাঁ, দেখে আমি শিখেছি, দেখে একটা লোককে ঠিক লোকের মতো এঁকে দিতে পারবো, সেটা তো ছবি নয়। ছবি যে কখন কীরকম হয়ে যায় সেটা তো কেউ জানি না। তার প্রকৃষ্ট উদাহরণ তো রবীন্দ্রনাথ। শেষ বয়সে এসে 60 বছরের পর এসে 65-70 বছর বয়সে ছবি আঁকতে আরম্ভ করলেন, পৃথিবী একদম কাঁপিয়ে দিলেন। সুতরাং আঁকুন, লিখুন, নিজেকে এক্সপ্রেস করুন। ছবি কি, সাহিত্য কি, নাটক কি, গান কি, সবই তো নিজের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট কিছু চিন্তাভাবনা আছে, যে চিন্তাভাবনাগুলো আমাদের মনের মধ্যে থাকে, সেগুলোকে এক্সপ্রেস করার একটা ভাষা। ছবি তো একটা ভাষা, গানও তো একটা ভাষা, নাটক একটা ভাষা, আবৃত্তি একটা ভাষা, সব কিছু এক একটা ভাষা। এই ভাষাগুলোতে রপ্ত হন, নিজের মতো করে রপ্ত হন। আপনি যে বাংলায় যখন কথা বলছেন, সব কথা কি সাহিত্য সৃষ্টি করছেন? করছেন না তো। বলছেন তো কথা, গল্প বলছেন তো লোককে, ফেসবুকে লিখছেন তো ছোট ছোট গল্পের কথা। তেমনি নিজের ইচ্ছায় গান গান না, নিজের ইচ্ছেতে ছবি আঁকুন, নিজের ইচ্ছেতে। এই যে একটা আর্ট, এই আর্টটা কিন্তু আমি প্রচণ্ড রকমভাবে চারপাশে দেখছি। যেমন ধরুন এই যে অনেকে বলছে যে ফেসবুকে একটা খেলা হচ্ছে, অনেক আর্টিস্টরা 10 জনের তার নিচের 10টা কাজ দেখাচ্ছেন। দেখেছিলেন এই আর্টিস্টের 10টা কাজ? এর আগে জানতেন ইনি ছবি আঁকেন? জানতেন না, আজকে জানছেন তো, সেটা তো একটা লাভ, সেটা তো কোনো ক্ষতি হচ্ছে না। জানতেন যে এই মানুষটা যে নাকি LICর খুব বড় কর্তা, সেই খুব ভালো গান গাইতে পারে, গলাটা অনেকটা হেমন্তর মতো, সুর একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, হতেই তো পারে, তা কি আছে। আপনি কি জানতেন যে আরে বাবা এ তো দেখি ডাক্তার, কি অসাধারণ ছোট গল্প লেখে। এখন লিখছেন তিনি, এটাকে থামাবেন না। এটা এই যে একটা কালেকটিভ ক্রিয়েটিভিটি,
এইটা কিন্তু আজকে এই কালেকটিভ ক্রিয়েটিভিটি, আমি এটাকে বলছি একটা সমষ্টিগত এইটা, এই লাভটা কি হচ্ছে, আমরা সংস্কৃতিগত দিক দিয়ে, সমষ্টিগত দিক দিয়ে অনেক কাছে আসছি, একজনকে শ্রদ্ধা করছি, একজনকে বলছি জানতাম না যে তার মধ্যে এই গুণটা আছে। মানুষ যখন একজন আরেকজনকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা তখনই হয় যখন দুজনে একটা সমান জায়গায় এসে থাকে, তখন আমি আপনাকে শ্রদ্ধা করছি, আপনি আমাকে শ্রদ্ধা করছেন। এইটা কিন্তু মানুষ হিসেবে আমাদের আরো সমৃদ্ধ করছে। তার মধ্যে তো কিছু বিশেষ শিল্পীরা আছেনই। আমি দু একটা ছোট কথা বলি, দু একটা মানে একটু অন্য রকমের কথা বলি। দেখুন, সংকট যখন শিল্পীর কাছে আসেন, আমি যেহেতু চিত্রকলার সঙ্গে আছি, সেই চিত্রকলার দিক দিয়ে একটু কথা বলি। দুরকমভাবে মূলত একজন চিত্রকর একটা সংকটকে একটা সংকটকে মানে মোকাবেলা করে। আমি দুজন শিল্পীর কথা বলি, তিনজন শিল্পী, দুজন কি তিনজন শিল্পীর কথা। আমি জানি না আপনারা এনাদের ছবি দেখেছেন কিনা, এরা প্রত্যেকে খুব নামকরা শিল্পী। যদি না দেখে থাকেন তাহলে আমি বলার পর একটু দেখবেন ছবিগুলো। এখন তো ইন্টারনেট হয়ে গেছে, গুগল হয়ে গেছে, সেগুলো খুব সুবিধে হয়ে গেছে। প্রথম শিল্পীর কথা আমি বলবো যারা সংকটের মধ্যে কাজ করেছেন এবং অসাধারণ শিল্প সৃষ্টি করেছেন একজন। এবং এই সংকটটা কীরকম হতে পারে আমি প্রথমেই বলে নিই। সংকটটা হতে পারে খুব ব্যক্তিগত সংকট, কারোর শরীর খারাপ হতে পারে, কারোর কিছু হতে পারে, সেটা আমি পরে আসছি। কিন্তু আরেকটা হতে পারে সামাজিক এবং সমষ্টিগত সংকট। একটা সংকটের মুহূর্তের মধ্যে আমরা আছি। এক নম্বর শিল্পীর কথা আমি বলবো, তার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। শিল্পী মানে ইনি চিত্রকর নন, যিনি চূড়ান্ত সংকটের মধ্যে পড়েছিলেন। তার নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র মৈত্র, যাকে আমরা বটুকদা বলে জানি। বটুকদা কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। বটুকদা যখন দেখলেন বিশ্বযুদ্ধ, তারপরে মন্বন্তর, গ্রামের লোক চলে এসেছে এখানে, খেতে পারছে না, ফ্যান দাও, সেই যে একটা ক্রাইসিস অফ হিউম্যানিটি, মানবতার একটা সংকট, সে তো আজকের মতোই একটা সংকট। কলকাতায় যারা পুরনো বয়স্ক লোকজন আছেন তারা নিশ্চয়ই জানেন যে সেই 42-এর মন্বন্তরে কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল। আমরা মায়ের থেকে শুনেছি, আমরা সব রাস্তায় ফ্যান দাও করে ঘুরেছে, কাতারে লোক মারা গেছে। ম্যানমেড ফেমিন, এটা কিন্তু জেনে রাখুন, ম্যানমেড ফেমিন। এবং ওটা কিন্তু প্রাকৃতিক কারণে কোনো খরা বা দুর্যোগ নয় বা দুর্ভিক্ষ নয়, এটা একটা ম্যানমেড ফেমিন। এই যে কিছু লোকের স্বার্থ সিদ্ধি করার জন্য একটা দুর্ভিক্ষতে লক্ষ লক্ষ লোক মারা গেল, এর থেকে বড় সংকট তো কিছু হতে পারে না। একজন কবি, একজন শিল্পী, একজন গায়ক হিসেবে জ্যোতিরিন্দ্র মৈত্র কি করলেন? জ্যোতিরিন্দ্র মৈত্র দেখে জ্যোতিরিন্দ্র মৈত্র কি করলেন? জ্যোতিরিন্দ্র মৈত্রর মধ্যে যে সমস্ত সংকটটা, সেটা জারিত হয়ে জ্যোতিরিন্দ্র মৈত্র কি করলেন? এক অসাধারণ শিল্প সৃষ্টি করলেন। সেটা কি? নবজীবনের গান। না না না, মানব না। সেইটা, এই মানব না, এই যে মনুষ্যত্বের এত অবমাননা, প্রাণের এত অবমাননা, প্রাণ এই যে অকারণে চলে যাচ্ছে, এই আমরা মানব না। আমরা নূতন জীবনের গান গাইব। এই যে জ্যোতিরিন্দ্র বটুকদা নবজীবনের গান তৈরি করলেন, কি অসাধারণ গান! শুনবেন, ইউটিউবে আছে নবজীবনের গান, আপনারা সার্চ দেবেন, শুনবেন নবজীবনের গান। নবজীবনের গানে কত ভাগ আছে,
একজন কবি, মানে এখন ঠিক এখনকার মতো ক্রাইসিস, বুঝতে পারছেন? এখন যেমন সবার কাজ বন্ধ, তখন সেই সময় গ্রামে তাঁতিদের কাজ বন্ধ। কবি যতীন্দ্রনাথ কি লিখলেন যে না, তাঁতিরা একদিন কাজ করবে, তাঁতিরা একদিন ফিরে আসবে। যতীন্দ্রনাথ লিখলেন, তাঁতের তালিতে করতালি দেবে আকাশ পল্লীর প্রান্তর। ভাবতে পারেন, এরকম একটা গান যতীন্দ্রনাথ সৃষ্টি করলেন। এগুলো সব আছে নবজীবনের গানে, নবজীবনের গান তৈরি করলেন যতীন্দ্রনাথ। নবজীবনের গানে বললেন যে এই মৃত্যুর প্রহর আমরা মানব না, মানুষ কোনোদিন মানেনি। রবীন্দ্রনাথের সেই যে কথা, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, সেই কথাকেই কিন্তু আবার নূতন করে নবজীবনের গানে নূতনভাবে বললেন যতীন্দ্রনাথ। মধুবংশীর গলির মতো একটা কবিতা যতীন্দ্র তৈরি করলেন, লিখলেন যতীন্দ্র। তাহলে কি দেখা যাচ্ছে, সংকট যদি সেই মন্বন্তর না হতো তাহলে কি এই জিনিস হতো? হতো না, হতো না, সত্যি একদম আমি আপনাকে বলে দিচ্ছি, হতো না। নবজীবনের গানও আমরা পেতাম না, মধুবংশীর গলিও আমরা পেতাম না। তাহলে দেখুন, একজন শিল্পী, একজন কবি, একজন গায়ক কিভাবে ইন্সপায়ার্ড হচ্ছেন সংকটের সময়। আরেকজনের কথা বলি, চিত্তপ্রসাদ চট্টোপাধ্যায়। চিত্তপ্রসাদ আইপিটিএ এর অন্যতম ফাউন্ডার মেম্বার, ইন্ডিয়ান পিপুলস থিয়েটার অ্যাসোসিয়েশন, আইপিটিএ। চিত্তপ্রসাদ কি করেছেন, বিরাট বড় ঘরের, ভালো ঘরের লোক ছিলেন। লিনো কার্ড, স্কেচ খাতা এসব নিয়ে ঘুরে বেরিয়েছেন গ্রামে গ্রামে গঞ্জে, বিভিন্ন জায়গায়। চিত্তপ্রসাদের সঙ্গে কে ঘুরছেন? তার দুই শিষ্য, সোমনাথ হোড় আর জয়নুল আবেদিন। এই তিনজনের ছবি আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন সংকট কিভাবে চিত্রকরদের, সামাজিক সংকট কিভাবে চিত্রকরদের ইন্সপায়ার করে বা কিভাবে প্রভাবিত করতে পারে। চিত্তপ্রসাদ অসাধারণ কাজ করলেন। তখন ফ্যাক্টরির গ্রেটে লক আউট হচ্ছে, চিত্তপ্রসাদ সেখানে স্কেচ করছেন। সোমনাথ হোড় লিনো কেটে দিচ্ছেন, চিত্রপ্রসাদ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লিনো কাট হচ্ছে ছাপাই ছবি, একটা আমাদের প্রিন্ট মেকিংয়ের একটা এই লিনো কাট, অনেক বাচ্চা টাচ্চারা জানে, দেখবেন ছবি চিত্তপ্রসাদের। চিত্তপ্রসাদ সেভাবে ছবি আঁকছেন। জয়নুল আবেদিন, বাংলাদেশের শিল্পাচার্য, যিনি বাংলাদেশের ঢাকা আর্ট কলেজের প্রতিষ্ঠাতা, জয়নুল আবেদিনের কি অসাধারণ ড্রয়িং! আর কিছু নেই, খালি কালো ভূষো কালি আর বাঁশের কেটে তুলি, সেই দিয়ে খবর কাগজের উপর জয়নুল আবেদিন আঁকছেন। রাস্তায় মা আর শিশু পড়ে আছে, মায়ের স্তন শুকনো, মারা গেছে মা। যে একই দৃশ্য আমরা দেখেছি কদিন আগে, সেই মনে আছে আপনার? সেই মধ্যপ্রদেশের কোন একটি স্টেশনে একটি বাচ্চা মা মরে গেছে, তাকে আমরা, একই দৃশ্য, একই সেই মানবতার একই অবমাননা আজকে চলছে। যেই সব মানুষগুলো হাঁটতে হাঁটতে এসেছে, সে এক অবমাননা, 42-এর মন্বন্তরের মতো এক অবমাননা চলছে। তেমনি মায়ের স্তন শুকনো, ছোট্ট শিশুটা কাঁদতে কাঁদতে সেই স্তন চুষতে চুষতে ঘুমিয়ে পড়েছে, কঙ্কালের মতো চেহারা। কি অসাধারণ এক একটা ছবি জয়নুল আবেদিনের। জয়নুল আবেদিন, এই যে চিত্তপ্রসাদ আঁকছেন, এই যে জয়নুল আবেদিন আঁকছেন, এরা কি করছেন? এদের না মানে ইনস্ট্যান্ট রিয়াকশন, দেখছেন আঁকছেন, দেখছেন আঁকছেন, এটা এক ধরনের শিল্প সৃষ্টি। সংকটের সময় না এটা এক ধরনের শিল্প সৃষ্টি হয়। কিছু কিছু শিল্পী এ ধরনের শিল্প সৃষ্টি করেন। আমি আপনাদের বিশেষভাবে বলছি, আমার বিশেষ বন্ধু, এবং বলতে গেলে আমি তাকে আমার এক প্রকার, আমার থেকে যদিও সে বয়সে ছোট, কিন্তু তাকে এক প্রকার আমার মানে কি বলবো, মানে আমার মেন্টার, আমার গুরু হিসাবেই অনেক সময় মনে করি। তার কাছ থেকে এত আমি শিখেছি, কারণ আমি ধরুন সত্যি কথা বলছি, প্রায় 25 বছর ছবি আঁকার সঙ্গে যোগাযোগ ছিল না, খবর কাগজে কাজ করতে। সেই আমাকে আবার বছর 3-2 আগে ছবি আঁকায় টেনে নিয়ে এসছে। আমার বন্ধু, সে ফেসবুকে আছে, তার নাম সুমন চৌধুরী। সুমনের ছবি দেখুন, সুমন কিভাবে চূড়ান্ত একটা সার্কাজম, একটা উইট,
সেইটা দিয়ে এখনকার সংকটকে এ করছেন। যেমন ধরুন, সুমন একটা অদ্ভুত জন্তুর ছবি এঁকেছেন সেদিন। সুমন চৌধুরী একটা জন্তুর ছবি এঁকেছেন। কেন জন্তুর ছবি এঁকেছেন জানেন? আমি একটু বলি কেন এঁকেছেন। সুমন বলছে যে আমরা আমাদের রাজনীতিক সব কিছু এত হতাশ, এত আমরা সবাইকে গালাগালি দিই। কীভাবে গালাগালি দিই? কিছু মনে করবেন না যে এই অমুকের বাচ্চা, ও তো গাধার বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা। তখন সুমন বলছেন যে কেন, এবং বলেই আমরা অনেক সময় লিখি যে অমুকের বাচ্চা। তখন একজন লেখেন, দাদা অমুক জানোয়ারটিকে গালাগাল দেবেন না, কি সুন্দর তাদেরকে গালাগাল দিলে তাদেরটাও মানে তাদেরকে অপমান করা হয়। সত্যিই তো, কি সুন্দর। আমরা যদি একটা বরাহনন্দন বলি, সত্যি তো ছোট্ট মানে এখন মানে চিলড্রেন্স লিটারেচারে যদি দেখেন, পিগলেটের থেকে সুন্দর এবং মানে কি বলবো, অ্যাডোরেবল ক্রিচার আর কিন্তু হয় না। তাকে আমরা একটা গালাগাল হিসেবে দিচ্ছি। সুমন কি করলেন? সুমন বললেন না, সুমন বললেন আমি একটা অদ্ভুত দর্শন জন্তু তৈরি করলাম, এই জন্তুটাকে একটা নাম দিন, নাম দিয়ে এই জন্তুটার নামে গালাগাল দিন। মানে একজন শিল্পী এই সংকটের সময়, ভাবুন, মানে একদম এটা তো খুব মানে একটা আরবান স্ল্যাং, সেখানেও সে ইনফিলট্রেট করছে। কি অসাধারণ চিন্তা শক্তি থাকলে এই জায়গায় একজন শিল্পী চলে যেতে পারে। সুমনও ঠিক এরকম চিত্তপ্রসাদ বা জয়নুল আবেদিনের মতো ইনস্ট্যান্ট দারুণ, খুব দ্রুত ছবি আঁকে, অসাধারণ ছবি আঁকছে সুমন। সুমনের ছবি দেখুন, বিশেষভাবে অনুরোধ করব। এটা হচ্ছে এক ধরনের ছবি। আরেকজনের নাম আমি আপনাদের, এই তিনজনের, এই চিত্তপ্রসাদের আরেক শিষ্যের নাম আমি আপনাদের বললাম, তার নাম সোমনাথ হোড়। সোমনাথ হোড় সম্বন্ধে বলতে হয় যে ধরুন সাফারিং, মানে আমি বলছি কোনো জিনিসে আপনি সাফার করছেন সেটা না, আপনি যদি মানে সাহিত্যের ইতিহাস পড়েন, গ্রিক ট্র্যাজেডি দেখেন, তাহলে দেখবেন সাফারিং মেক্স আ পার্সন হিরোইক। গ্রিক ট্র্যাজেডির সব হিরোরা সাফার করেছে। পৃথিবীর সাহিত্যে, বহু সাহিত্যে এটা আছে যে মানে যে দুঃখ, সাফারিং, সেগুলো সেটা একটা হিরোইক প্রপোর্শনে মানুষকে নিয়ে যায়। সোমনাথ হোড় led a life of quiet and heroic life. সোমনাথ হোড়ের প্রসেসটা কী ছিল? সোমনাথ হোড়ও কিন্তু চিত্তপ্রসাদ আর কি বলে জয়নুলের মতো একসঙ্গে ওদের সঙ্গে ঘুরেছেন। তেভাগার আন্দোলনে সোমনাথের অসাধারণ কাজ, তেভাগার ডায়েরি। ভ্যান গগের পোটেটো ইটার্স দেখেছেন? ভ্যান গগের বিখ্যাত ছবি পোটেটো ইটার্স, আলু খাচ্ছে সেই কারখানার কয়লা খনি, সেই চাষিরা, শ্রমিকরা, কালো বুসোকালির মতো চেহারা। ঠিক সেরম ধরনের আরেকটা ছবি সোমনাথ হোড়ের দেখবেন, লিনো কাট আছে, চাষারা সব ভাত খাচ্ছে, একটা ধুনির মতো আগুন জ্বলছে, চারপাশে ধানের গোলা, চাষারা ভাত খাচ্ছে। অসাধারণ, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সব কাজ ওই সময় সোমনাথ বার করেছে। কিন্তু যখন সোমনাথ ছেড়ে দিলেন ওই জীবন, মানে ওই সব স্ট্রাগলের যা সময় শেষ হয়ে এলো, সোমনাথ কিন্তু তখন সেই চিত্রণ করেছেন, কিন্তু সোমনাথের ছবি অন্য জায়গায় চলে গেল। সেই জায়গাটা কি? সেটা হলো সোমনাথ হোড় সেই যে মানুষের দুঃখ, সেই যে মানুষের কষ্ট, সেই যে মানুষের মনুষ্যত্বের অবমাননা, সেই যে মানুষের সাফারিং, সেগুলোকে সব মনের ভেতর নিয়ে নিলেন, জারণ করলেন। এইটা হচ্ছে আরেকটা প্রসেস। মানুষ যখন সংকটের সম্মুখীন হয়, সে প্রসেসটা কি? কেউ কোনো শিল্পী ইনস্ট্যান্ট রিয়াকশান করেন, আবার কোনো শিল্পী সেটাকে ভেতরে নিয়ে জারণ করেন। সেটা ভেতরে নানা রকমের চিত্রকল্প, ইমেজারি, মোটিভ, নানা জিনিসের সৃষ্টি হয়। সেই সৃষ্টিটায় সেই জারণ হতে 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 যেটা হয়, বাদ যায়, সব জিনিস বাদ যায়। যেমন ধরুন
আমাদের উপনিষদের শ্লোক, দেখবেন যেতটুকু কথা বলার ঠিক ততটুকু বলা আছে, একটি শব্দ এদিক থেকে ওদিক করতে পারবেন না, সার কথাটা বলা আছে। তেমনি শিল্প সৃষ্টিতেও সেই সার কথাটা মনের মধ্যে জারিত হয়, জারিত হয়, জারিত হয়, জারিত হতে 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 সোমনাথ কি করলেন? সোমনাথ একটা অসাধারণ সিরিজ তৈরি করলেন অনেক পরে, কিন্তু যখন সোমনাথ মানে প্রায় জীবনের মধ্যভাগ শেষ করে প্রায় শেষ ভাগের দিকে যাচ্ছেন, সেই সিরিজটার নাম হচ্ছে ক্ষত, ওন্ডস। কিভাবে করলেন দেখুন, একজন শিল্পী সেই ক্ষত কিন্তু সোমনাথের মনে যে হয়েছিল সেটা কিন্তু সেই মনুষ্যত্বের অবমাননা দেখে, সেই যে তেভাগার ডায়েরি করেছিলেন, সেই যে মন্বন্তর দেখেছিলেন, সেই ক্ষত কিন্তু থেকে গিয়েছিল। সেই ক্ষতকে চিত্তপ্রসাদ স্কেচে, লিনো কাটে, অয়েল পেন্টিংয়ে ভরিয়ে দিলেন, জয়নুল স্কেচ করে ওয়াটার কালার করে ভরিয়ে দিলেন। সোমনাথ কিছু লিনো কাট করলেন, কিছু ড্রয়িং করলেন, থেমে গেলেন, আর করলেন না। সোমনাথ কি করলেন? একদিন শান্তিনিকেতনে থাকতেন, শান্তিনিকেতন থেকে বেরিয়ে উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, জল জমে আছে, বৃষ্টি পড়েছে, সাইকেলের টায়ারের দাগ, পায়ের দাগ, একটা জায়গায় একটা বোধহয় ইট পাথর ছিল, সাইকেলটার মানে সাইকেলের টায়ারের ধাক্কায় পাথরটা উড়ে গেছে। একটা ছোট্ট একটা পুরুল যেটাকে আমরা বলি, এটা ক্ষতের মতো রাস্তার লাল মাটিতে তৈরি হয়েছে, সেখানে কিছুটা জল চুঁয়ে এসে জমে পড়ছে। সোমনাথ দেখলেন ওটা, উনি দেখে বললেন, যেন আমি মানে এটা মানে আমি আমার নিজের ভাষাতে বলছি, মানে শিল্পীদের এরম, এই তো ক্ষত, এই তো একটা ক্ষত, যেখানে ছিল নেই সেখানে একটা এসে জলটা ছুঁয়ে পড়ছে। তা এই ক্ষতটাকে উনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন, কি মাধ্যমে রিপ্রেজেন্ট করবেন? এটাকে আঁকবেন না, এটাকে আঁকলে ঠিক সেই জিনিসটা হবে না। এটা কি তাহলে কীভাবে করবেন? পাগলের মতো সোমনাথ খুঁজতে লাগলেন। এইটা হচ্ছে একটা শিল্পীর সার্চ, এইটাই হচ্ছে একটা শিল্পীর সৃষ্টির আনন্দ। এই যে রবীন্দ্রনাথ বললেন, আমি প্রথম যে কথাটা দিয়ে শুরু করলাম, একটা অভাববোধ, একটা দুঃখ। এই অভাববোধ আর দুঃখটা সোমনাথের ক্ষেত্রে কি, যে আমি ক্ষতটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব? সোমনাথ তখন কি করলেন, যেটা কেউ করেনি, ভারতবর্ষে প্রথম করলেন সোমনাথ। সোমনাথ চলে গেলেন একদম সেই রুটে গিয়ে বিভিন্ন মেটেরিয়াল খোঁজ করতে করতে সোমনাথ পেপিয়ার মাসে, মানে কাগজ, যেটাকে আমরা কাগজের মণ্ড বলি, যেটা দিয়ে আমরা নানা ধরনের মুখোশ তৈরি করি। আমাদের অন্ধ্রপ্রদেশে অসাধারণ পেপিয়ার মাসের মুখোশ হয়, বাঁকুড়াতে পেপিয়ার মাসের মুখোশ হচ্ছে বিভিন্ন রকম। সোমনাথ কি করলেন, ওই কাগজের মণ্ড তৈরি করে ওই ক্ষতটার একবারে ছাঁচ নিয়ে নিলেন, সাদার মধ্যে সাদা, আর কিচ্ছু না, কাগজের মণ্ডটা দিয়ে ক্ষতটার একটা ছাঁচ নিয়ে নিলেন। বা পরবর্তীকালে যেটা করেছেন উনি নানা রকমের ওই মোল্ড তৈরি করে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে মোল্ড তৈরি করে তারপরে কাগজ দিয়ে সেই ছাঁচটা নিয়েছেন। কাগজ দিয়ে ওই ক্ষতটার ছাঁচ নিয়ে সেই কাগজটাকে খালি টাঙিয়ে দিলেন। তার মানে যতটুকু আলো পড়ছে ওই আলো ছায়াতে সেই ক্ষতটা সৃষ্টি হচ্ছে। ভাবুন তো, কত একটা গভীর, একটা প্রোফাউন্ড থিঙ্কিং হলে এই রেসপন্স হতে পারে। এটা তো সেই ক্ষত একবারে সেই উপনিষদের শ্লোকের মতো, এবং সেই ক্ষত কিন্তু আজকে একটা খালি ওই সাইকেলের চাকার দাগ দেখে তৈরি হয়নি। সেই ক্ষত সোমনাথের মনে ছিল, উনি সেই ক্ষততে ক্ষতিগ্রস্ত ছিলেন, জ্বলেছেন, পুড়েছেন, মরেছেন, প্রতিনিয়ত মরেছেন বলেই সোমনাথ ওই খোঁজটা করতে পেরেছে। আজকে আমরা ঠিক এভাবেই মরছি, এভাবেই জ্বলছি। কে জানে, আপনি হয়তো একটা অন্য কিছু খোঁজ করতে পারবেন, নিশ্চয়ই পারবেন। এই যে আমাদের অন্য কিছু একটা খোঁজ করতে হতে পারে এই যন্ত্রণাটাকে এক্সপ্রেস করার জন্য। এই যন্ত্রণাটা তো এর আগে আপনি কোনোদিন এক্সপ্রেস করেননি, আজকে তো করছেন।
আজকে তো আমি এই যে আজকে আমি আপনাদের সামনে এসে বলছি, এতদিন কি বলেছি? আমি তো প্রায় 12-15 বছর এতে আছি, 12-15 বছর তো আমি কি বলে ফেসবুকে আছি। আমি কি কোনোদিন আপনাদের সামনে এসে এসব কথা বলেছি? বলিনি, বলার প্রয়োজনই হয়নি। আজকে প্রয়োজন হচ্ছে, আজকে এই যে অভাব, একটা সংকট, সেই প্রয়োজনটাকে দিচ্ছে, প্রয়োজনটা করে এনেছে। পার্থবাবু যখন আমাকে বললেন আপনি একটু বলুন, আমি না এসবের খুব একটা মানে কি বলবো, মানে এটা আমি একটু নীরবে নিশ্চিন্তে নিজের মতোই থাকতে ভালোবাসি। কিন্তু আমার মনে হলো যে না, আমার মধ্যে যে কয়েকটি অল্প কিছু চিন্তা ভাবনা আছে সেটা কয়েকজনকে বলি, কেউ হয়তো তার থেকে অন্য কিছু চিন্তা করতে পারেন, সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটাকে নিজের মতো করে ভাবতে পারবেন। তাতে তো কিছু না কিছু লাভ হতে পারে, ক্ষতি তো কিছু হবে না খুব একটা, মানে কি বলবো, মানে আজে বাজে কথা তো কিছু খুব একটা বলবো না। মানে যাই হোক, মানে সেটা মানে আমার যতটুকু বুদ্ধি শিক্ষা সেই অনুযায়ী আমি বলবো। এখন এই হচ্ছে আমি বলবো আপনাকে যে সংকটের এই হচ্ছে একটা সংকটের একটা সংকটের কি বলবো রেসপন্স। কীরকম ধরনের সংকটের রেসপন্স আরও কিছু হতে পারে, যেমন ধরুন আমি আপনাদের একটা কথা বলি, একটা গল্প বলি আপনাদের ছোট্ট করে। আমি জানি না কতটা সময় আছে। মানে আমি মানে কিছু দুপা চলতে গেলেই রবীন্দ্রনাথ হাতড়াই, কারণ আমার কাছে উনি সব শেষ কথা। মানে আমি আমার যাবতীয় চিন্তা ভাবনা সব কিছুই ওকে ঘিরে। আপনাদের একটা ছোট গল্প বলি। রবীন্দ্রনাথ একটা সংকটের সময়, অদ্ভুত, রবীন্দ্রনাথকে তো বহু সংকটের সময় পড়তে হয়েছে। রবীন্দ্রনাথের একটা সংকটের সময়তে রবীন্দ্রনাথ একটা মানে অমর একটা সৃষ্টি করেছিলেন, সেই নিয়ে একটা ছোট্ট কথা আপনাদের বলি। 1931 সালের কথা, বুঝলেন, হিজলি হত্যাকাণ্ড হয়ে গেছে। মানে হিজলি জেলে জেল বন্দীদের হত্যাকাণ্ড হয়ে গেছে। গোপাল হালদারের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। গোপাল হালদার তখন তরুণ বামপন্থী কমিউনিস্ট। গোপাল হালদার সুনীতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সুনীতি চট্টোপাধ্যায় গোপাল হালদারকে বলছেন যে চলো আজকে আমার সঙ্গে গুরুদেবের একটু দেখা করার কথা আছে, যাবে নাকি তুমি? বলে হ্যাঁ চলুন গুরুদেবের সঙ্গে একটু দেখা করে আসো। তো যাই হোক, রবীন্দ্রনাথ গোপাল হালদারের সঙ্গে, সুনীতি চট্টোপাধ্যায়ের সঙ্গে গোপাল হালদার গেছেন। গিয়ে জোড়াসাঁকোতে দেখেন যে সেই বিচিত্রা ভবন, আপনারা জোড়াসাঁকোতে গেছেন, সেই বিচিত্রা ভবন জানেন তো। বিচিত্রা ভবনে উপরে ওঠার কোনো একটা মজার কথা, বিচিত্রা ভবন ঠাকুরবাড়ির লোকজন তৈরি করেছিল, তৈরি করার পর দেখে যে ওপরে দোতলায় ওঠার কোনো সিঁড়ি মানে প্ল্যান করা হয়নি, সিঁড়ি হয়নি, আর সিঁড়ির কথাই ভুলে গেছেন, দোতলা করেছেন। যাই হোক, তারপরে ওই দোতলার বারান্দার সঙ্গে ব্রিজ করে যোগ দিয়ে দেওয়া হয়েছিল, সব পরের কথা। যাই হোক, তো সেই বিচিত্রা ভবনের ঘরে রবীন্দ্রনাথ বসে আছেন। স্বাভাবিকভাবেই ভিজিবলি বিচলিত রবীন্দ্রনাথ। হিজলি হত্যাকাণ্ড হয়ে গেছে। চুপ করে একটা ঘরে, দোতলার ঘরে একটা আলাপ শুরু হলো। বিশ্বভারতী নিয়ে কিছু কথা ছিল সুনীতি চট্টোপাধ্যায় হয়ে যাওয়ার পর। গোপাল হালদারকে দেখিয়ে কবি বললেন, এই হচ্ছে গোপাল, আমার শিষ্য। এই শুধু ভাষাতত্ত্বেরই গবেষক নয়, বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত। রবীন্দ্রনাথ বললেন যে তুমি বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত মানে সশস্ত্র আন্দোলনের সঙ্গে জড়িত? তখন গোপাল হালদার মাথা নেড়ে বললেন যে হ্যাঁ, অনুশীলন সমিতির সঙ্গে আমার কিছু যোগ আছে। তখন রবীন্দ্রনাথ অনেকক্ষণ চুপ করে রইলেন। গোপাল হালদারের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি ভাবো তা আমি জানি না, কিন্তু ক্রোধ ও ক্ষোভে তো এই সমস্যার সমাধান নেই, তাতে শক্তির অপচয়ই হয়। শক্তিকে সত্যের ওপর প্রতিষ্ঠিত হতে হবে। কিছু মানুষের আকস্মিক উদ্দীপনা, শাসকদের গুপ্ত হত্যা, এভাবে স্বাধীনতা আসতে পারে কি? আমার তো মনে হয় পারে না। যাই হোক, রবীন্দ্রনাথের এই কথা শুনে গোপাল হালদার চুপ করে রইলেন। রবীন্দ্রনাথ বলে যাচ্ছেন, খুব ভিজিবলি খুব ডিস্টার্ব। মিনিট 5 পর কবি থামলেন। তখন গোপাল হালদার সংকুচিত হয়ে বললেন যে এটা তো একটা সংকট। দেখুন, রবীন্দ্রনাথের মতো কবি একটা সংকটে পড়েছেন, এত লোক, ইয়াং ছেলে মারা যাচ্ছে, যেমন সে আমাদের নকশাল আন্দোলনের সময় হয়েছিল।
তখন যাই হোক, তা গোপাল হালদার কবি থামার পরেই সংকুচিত কণ্ঠে বললেন যে যদি অনুমতি করেন তাহলে দু একটা কথা আমি বলতে পারি। কবি তো খুব সাগ্রহে বললেন, তুমি বলবে, বলো বলো, কি বলবে বলো। তখন গোপাল হালদার বলছেন, সকলের কথা তো জানি না, তা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে আপনি যে কথা বলছেন তা অনেকে বোঝেন এবং মানেন। মুষ্টিমেয় মানুষের এরূপ প্রয়াস সার্থক হয় না, কিন্তু তারা আবার কেউ কেউ যুক্তি আমাদের দেখান স্বল্প মানুষের চরম আত্মত্যাগে প্রভূততম মানুষের যৎসামান্য ত্যাগের ইচ্ছা জাগ্রত করা যাবে, মানে ম্যাক্সিমাম স্যাক্রিফাইস বাই মিনিমাম মেন টু রাউজ দ্য মিনিমাম স্যাক্রিফাইস বাই ম্যাক্সিমাম মেন। এটা তো একটা মানে রাজনৈতিক প্রোপাগান্ডা। সেটা শুনে কবি চুপ করে রইলেন, বললেন ও একটা ভুল কথা। বললেন যে প্রাণদানে জনসমাজকে ক্ষণিক চমৎকৃত করা যেতে পারে, তাতে অধিকাংশ মানুষের সে তুলনায় নিজেদের অযোগ্য মনে করে পিছিয়েও থাকতে পারে। চমকিত করে নয়, সৎ কর্মশক্তি ও কর্মপদ্ধতির মধ্যে দিয়েই মানুষের স্থির কর্মবুদ্ধিকে জাগ্রত ও তাদের কর্মপথে নিয়োজিত করতে পারা চাই। তখন গোপাল হালদার বলছেন যে ম্যাক্সিমাম ও মিনিমাম এই বক্তব্যে আমার বিশ্বাস ছিল না, তবে কথাটা শুনেছি উচ্চ নেতাদের মুখে। তখন গোপাল হালদার বলছেন, আরও কেউ কেউ আছে, তারা বয়সে তরুণ, তাদের বক্তব্য হচ্ছে আমাদের এই এত বিরাট দেশ, এত প্রাচীন সভ্যতার উত্তরাধিকার তার, সামান্য এক দূর দেশের মানুষরা শাসক হয়ে বসে এমনভাবে দণ্ডচালনা করবে, এ যেন আমাদের মনুষ্যত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ আর প্রত্যেকের ব্যক্তিগত অপমান। এর কোনো উত্তর দিতে না পারলে আমরা নিজের কাছেই নিজে যেন মিথ্যে হয়ে যাই। এটা যেন আমাদের মনুষ্যত্ব মানে একটা সত্তার অপমান। কবি গোপাল হালদারের মুখে এই যে সত্তার অপমান, এই কথাটা শুনে অবাক হয়ে গেল, নীরব হয়ে চুপ করে বসে রইলেন। তারপর তার কপালের মধ্যে থেকে যেন সেই যন্ত্রণার ছায়াটা সরিয়ে নিয়ে বললেন, তোমাদের আন্তরিক যন্ত্রণা বুঝলাম, কিন্তু দেখো ব্যাপারটাকে ওভাবে দেখলে চলবে না। আমাদের দেশে এক অসামান্য সমস্যা, বিরাট বড় প্রশ্ন, সম্ভবত সমস্ত পৃথিবীর বৃহৎ সমস্যার সঙ্গে তা জড়িত। এখন কিন্তু এটা আমাদের দেশেও তাই, এটা কিন্তু এখনো মিথ্যে হয়ে যায়নি, এবং সমস্ত পৃথিবীর গ্রহণযোগ্য সমাধানের মতো করেই তার সমাধান আমাদের দেশে করতে হবে। এমন ছোট করে তার উত্তর হয় না, বড় সমস্যার উত্তর বড় করেই দিতে হয়। কবি এই কথাটা বললেন, কিন্তু গোপাল হালদার বলছেন কবি এই কথাটা বললেন, কিন্তু আমার মনে সে কবির রিয়াকশনটা যেন মানে চোখে লেগে রইল। আমি যখন বলেছিলাম যে এ যেন আমাদের সত্তার অপমান, যেভাবে কবি হঠাৎ আমার দিকে তাকালেন যে দৃষ্টিতে, সেই দৃষ্টি যেন আমি ভুলতে পারছি না। এইটা হচ্ছে সেদিনের কথা, সেদিনের রিয়াকশন। তারপরে অনেক দিন কেটে গেছে, তখন গোপাল হালদার তিনি বন্দিশালায়, তখন জেলে। গোপাল হালদার লিখছেন অনেক পরে। দেখুন রবীন্দ্রনাথের ওই যে রিয়াকশনটা, একটা সংকট, এবং একজন তরুণ বিপ্লবীর সঙ্গে কথা বলছেন, তিনি বলছেন যে আমরা যদি এর জবাব না দিতে পারি এটা আমার সত্তার অপমান। রবীন্দ্রনাথ অনেক পরে, তখন গোপাল হালদার বলছে তখন আমি বন্দিশালায়, কবির ললাটের ওপর থেকে যে ছায়াটা সেদিন ছড়িয়ে দিয়েছিলেন আমি যেন তার কারণ দেখতে পেলাম। হিজলি বন্দি হত্যার পরেই 1932 সালে লেখা কবির সেই বিখ্যাত প্রশ্ন কবিতাতে, সেখানে কবি কি লিখলেন, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এই যে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। গোপাল হালদার বলছেন আমার যেন মনে হলো সেদিন কবি
ওই যে সত্তার অপমানটা শুনে যেভাবে আমার দিকে তাকিয়েছিলেন, এ যেন তারই একটা রিয়াকশন। এখন এই হচ্ছে সংকটের মধ্যে পড়ে শিল্প সৃষ্টির এক একটা কি বলবো উদাহরণ। আরেকজনের কথা বলি, তার কথা তো নিশ্চয়ই সবাই শুনেছেন, লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো তো খুব মানে কি বলবো মানে লিওনার্দো তো মানে একদম মানে খুব গরিব ঘরে জন্মেছিলেন। লিওনার্দো তো মানে কথা এবং যা কিছু ছিল, লিওনার্দো তো একদমই কি বলে ভালো জায়গায় ছিল না, এবং প্রথমত ছবি একদমই আঁকতে পারতেন না, সবাই ফেলিওর বলতো লিওনার্দোকে। এবং লিওনার্দো 1452 সালে জন্মেছিলেন। লিওনার্দো 1481 সালে একটা ওনার বিখ্যাত ছবি শুরু করেছিলেন, অ্যাডোরেশন অফ মেজাই, ফ্লোরেন্সে। কিন্তু ছবিটা শুরু করে লিওনার্দোর মনে হলো যে না, ঠিক হলো না। লিওনার্দো তখন রাস্তাঘাটে ঘুরছেন, পকেটে পয়সা নেই, খেতে পাচ্ছেন না। লিওনার্দো কি করলেন? লিওনার্দো কাকে দেখে ছবি আঁকবেন? তখনকার দিনে ছবি আঁকতে গেলে তো লোককে দেখে মানে একটু মডেল নিয়ে আঁকতে গেলে পয়সা দিতে হতো, যে তুমি বসো বাবা, তোমাকে 2 পয়সা দেবো, কয়েক রুবো ফাঁড়া দেবো বা রুবল দেবো, পেসো দেবো, তুমি বসো, তোমাকে আঁকবো। লিওনার্দো কাউকে আঁকতে পারছেন না। সে একটা সংকট, তো একটা ব্যক্তিগত সংকট। লিওনার্দোর মতো শিল্পী, লিওনার্দোর মতো মানুষ, বলতে গেলে সর্বোত্তম মানুষ, সর্বকালের সর্বোত্তম মানুষ লিওনার্দো দা ভিঞ্চি কি করলেন? 1481 সালে অ্যাডোরেশন অফ মেজাইয়ের মতো ছবি ইনকমপ্লিট রেখে দিয়ে লিওনার্দো রাস্তায় বেরিয়ে গেলেন, খুঁজে পাচ্ছেন না রাস্তা। লিওনার্দো তখন কি করলেন? মৃত যে অপরাধী, মর্গে যারা পড়ে আছে, তাদের ছবি আঁকতে আরম্ভ করলেন। জীবন চেঞ্জ হয়ে গেল, একটা সংকটে একটা মানুষের জীবন চেঞ্জ হয়ে গেল। সেই যে মানুষের কি বলবো একটা অ্যানাটমি নিয়ে উনি ইন্টারেস্টেড হলেন, তার বিজ্ঞান নিয়ে, তার এই নিয়ে ইন্টারেস্টেড হলেন, সে সব তার জীবনকে চেঞ্জ করে দিল। সেটা তো আপনারা দেখেছেন। তাহলে দেখুন, একটা সংকটে যদি উনি না পড়তেন, উনার মনে যদি মনে হতো যে না হচ্ছে না, আমি যে কাজটা করতে পারছি, তার অনেক পরে এসে উনি আবার অ্যাডোরেশন অফ মেজাইয়ের মতো ছবিটাকে ফিনিশ করলেন। উনি নিজে বলেছেন যে আমি পরে এসে অ্যাডোরেশন অফ মেজাইকে যেভাবে ফিনিশ করেছি, তখন করলে সে জিনিস করতে হতো না। কেন? তখন তো সে শরীরকে নিয়ে দলা মচড়া করে উনি শরীরের ভেতরে ঢুকে গেছেন। তখন যে ড্রয়িং করছেন, অন্য সবার থেকে আলাদা ড্রয়িং করছেন। রেমব্রান্টের কথা বলি, রেমব্রান্টের কথা শুনেছেন তো আপনারা? রেমব্রান্টের সম্বন্ধে একটা কথা বলি। রেমব্রান্টের সম্বন্ধে আমার অসাধারণ লিখেছে বুদ্ধদেব বসু। রেমব্রান্ট সম্বন্ধে লিখছেন। বুদ্ধদেব বসু ইউরোপে গিয়েছিলেন, রেমব্রান্টের ছবি দেখেছেন। রিক্স মিউজিয়ামে রেমব্রান্টের ছবি দেখে বুদ্ধদেব বসু বেরিয়ে আসছেন। বুদ্ধদেব বসু রেমব্রান্টের শেষ জীবনের সম্বন্ধে বলছেন যে রেমব্রান্ট শেষ জীবনটা প্রচণ্ড অত্যন্ত মালিন্যের সঙ্গে কাটিয়েছিলেন। স্ত্রীর সঙ্গে গণ্ডগোল, পয়সা নেই, খেতে পাচ্ছেন না, কিন্তু বুকে আঁকড়ে রেখেছিলেন সংকট, সাংঘাতিক সংকট। তার মধ্যে উনি বুকে আঁকড়ে রেখেছিলেন ওর সেই ছবি আঁকার কয়েকটা জিনিস, কয়েকটা ক্যানভাস, রং তুলি। তার সেই প্রচণ্ড অভাব, প্রচণ্ড দারিদ্র, প্রচণ্ড মালিন্যের মধ্যে রেমব্রান্টের জীবন শেষ হলো। ভাবুন, রেমব্রান্টের মতো শিল্পী। বুদ্ধদেব বলছেন সেই যে মালিন্য, সেই যে দারিদ্র, সে রেমব্রান্টের শরীরকে স্পর্শ করতে পেরেছিলেন, কিন্তু তার মনকে স্পর্শ করতে পারেনি। তার শিল্পের সত্তাকে, তার সৃষ্টির যে ঝর্ণা, সেই ঝর্ণাকে থামাতে পারেনি। তার ফলে প্রচণ্ড দারিদ্র্যের পর যেদিন রেমব্রান্ট শেষ শয্যা গ্রহণ করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, উনি বলছেন রেমব্রান্টের ঘরে সেদিন যদি আপনারা যেতেন, তাহলে রেমব্রান্টের ঘরে দেখতে পেতেন কয়েকটা ছেঁড়া জামা,
কিছু ক্যানভাস, কিছু রং তুলি, একটা অগোছালো বিছানা, এই পড়ে আছে। আর রয়েছে অমরত্ব, ইনফিনিটি, ইনফাইনাইট যে জিনিস, অমরত্ব, অমর হয়ে গেলে। এটাই তো আজকে ধরুন আমাদের তো এরকম, আমাদের বিভিন্ন রকমের সংকট, কারুর চাকরি নেই, কারুর মাইনে কাটা যাচ্ছে, কারুর বাড়িতে অসুস্থ বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের স্কুলে পড়াতে হচ্ছে। এর মধ্যে আমরা কি করব? আমরা কিভাবে নিজেদের শান্ত রাখবো? আমরা শান্ত রাখবো এইভাবেই, আমরা খুঁজবো, আমরা পড়বো, আমরা জানবো, আমরা সৃষ্টি করব। এটাই হচ্ছে আমাদের কালেকটিভ কনসিয়াসনেস, এটাই হচ্ছে আমাদের কালেকটিভ ক্রিয়েটিভিটি। এবং আমার স্থির বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, সরি, এই কালেকটিভ কনসিয়াসনেস, এই কালেকটিভ ক্রিয়েটিভিটি যেটা আমরা তৈরি করেছি, আমরা অনেকের হাত ধরেছি আজকে, এই যে আমরা মনভাসী এটা করছি, অনেকের হাত ধরছি। আচ্ছা বলুন তো, এই যে আমফানে এই যে হলো, এই যে তারপর বিভিন্ন জায়গায় হলো, কতজন কোনো কিছু না থাকা সত্ত্বেও সাহায্য দিয়েছেন। যাদবপুরে দেখুন তো, এই যে শ্রমজীবী ক্যান্টিন, এই যে ক্যান্টিন চলছে, 20 টাকা দিয়ে লোকে খেয়ে যেতে পারছে। এতে তো অসাধারণ, এ তো ভাবা যায় না। এই জিনিস তো বাঙালি সমাজ থেকে চলে গিয়েছিল, আমরা স্বার্থপর হয়ে গিয়েছিলাম, আমরা প্রচণ্ড রকমের নিজের সেলফ সেন্টার্ড হয়ে গিয়েছিলাম। সেই বৃত্ত থেকে আমরা বেরিয়ে এসেছি। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। এটাই হচ্ছে এই কালেকটিভ কনসিয়াসনেস, এই কালেকটিভ ক্রিয়েটিভিটির সবথেকে বড় লাভ। আমরা সবাই নিজেদের মধ্যে থেকে বেরিয়ে এসেছি, নিজেদের মধ্যে থেকে আমরা বাইরে এসেছি, এসে বাইরের হাত ধরছি। আমরা প্রকৃতিকে দেখতে পাচ্ছি, প্রকৃতির কতদিন হয়ে আমরা এখন সন্ধ্যেবেলা হয়ে গেলে মাঝে মাঝে ছাদে চলে যাচ্ছি, আকাশ দেখছি। কতদিন দেখেছি বলুন তো আকাশ? কতদিন তারা দেখেছি? এই যে ধূমকেতুর ছবি এত আসছে দেখছি, কি অসাধারণ। কেউ আবার এমনি ক্যামেরাতে তারার ছবি তুলে তারা চেনাচ্ছেন। আমার ছোটবেলার কথা মনে পড়ে, বাবা আমাদের করতেন, আমরা যাদবপুরে থাকতাম, লোডশেডিং ছিল তো তখন। বাবা সন্ধ্যেবেলা, রাত্রিবেলা হলে লোডশেডিং হয়ে গেলে ঘরে থাকতে পারছি না, বাবা বলছেন চলো উপরে। ছাদে একটা চাটাই পেতে আমরা 3 জন, আমি ভাই বাবা, আমরা শুয়ে পড়লাম একদম। বাবা উপরে আকাশে সপ্তর্ষিমণ্ডল চেনাচ্ছেন, উড়সা মেজর, উড়সা মাইনর, এইসব চেনাচ্ছেন, তারা চেনাচ্ছেন। সে তো একটা দিন ছিল, সেই সব দিন তো আবার ফিরে আসছে, সেসব দিন তো আবার হচ্ছে। এগুলো কিন্তু সবই সৃষ্টি, সবই সৃষ্টির মধ্যে পড়ছে। সেই আর এই সব কিছুই হচ্ছে কিন্তু মানে কি বলবো, একটা এই সংকটের মুখোমুখি আমরা হয়েছি বলি। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা প্রকৃতির অনেক কাছে এসেছি। আমরা নিজেরা বাড়িতে 2টো গাছ রাখছি, গাছে জল দিচ্ছি, আমার ছাদের বাগান কি সুন্দর হলো সেটা দেখছি। এটি দেখতাম না, আমরা জানতাম না, এটা করতাম না। প্রকৃতির কাছে আসার সুবিধাটা কি জানেন তো? এটাও রবীন্দ্রনাথ বলে গেছেন। আপনি যদি প্রকৃতির দিকে তাকান, তবে আপনি জীবনের সবথেকে বড় পাঠটা নিতে পারবেন। সে পাঠটা কি? সে পাঠটা হলো, আমরা যে এই যে এত কিছু করছি, সব করে উঠছি, আঁকছি, লিখছি, অমুক করছি, তমুক করছি, সব করে উঠছি। এই করে ওঠাটা কিন্তু মানুষের জীবনের আসল কথা নয়। মানুষের জীবন, আমি যখন জন্মের পর অতিবাহিত করে যেদিন চলে যাব, সেদিন আমার মনে হবে আমি কি হয়ে উঠলাম। আর এই হয়ে ওঠাটা কিন্তু আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি প্রকৃতির সামনে দাঁড়াবেন। প্রকৃতিতে দেখবেন কেউ করছে না, একটা ফল যখন সময় আসছে, যখন না আসার সে পড়ে চলে যাচ্ছে। পাতা, ফুল, ফল, যখন নিম্নচাপ হচ্ছে, হাওয়া আসছে, মানে বৃষ্টি হচ্ছে, সবই হচ্ছে। এটা কেউ করছে না, এটা হয়ে যাচ্ছে। এই যে হয়ে ওঠা, এইটা কিন্তু
আমাদের প্রকৃতি সামনে দিচ্ছে। আর এই হয়ে ওঠা কিন্তু আরেকটা ভাবেই হয়, প্রকৃতি ছাড়া সৃষ্টি যখন করি তখন কেন আমি হয়ে উঠছি, তখন এই পৃথিবীতে প্রকৃতির পর আমি একমাত্র সৃষ্টি করতে পারি। আমি যখন বলেও আমি হয়ে উঠছি, এই হয়ে ওঠাটাই কিন্তু মনুষ্যত্বের আসল লক্ষণ এবং ভালো লক্ষণ। এটাই কিন্তু আমাদের কাম্য। ধন্যবাদ। আর কারুর যদি কিছু প্রশ্ন থাকে, অনেক রাত্রি হলো, অনেক বকবক করলাম, কারুর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে এটা বলবেন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় লিখছেন, রবীন্দ্রনাথ, আশুতোষ, কাদম্বিনী গাঙ্গুলি, ফকিরমোহন, ভারতেন্দু, হরিশ্চন্দ্র, গুণাভিরাম বড়ুয়া শিক্ষাপতি লোকেশ্বর বিদ্যাসাগরের অনুগামী ছিলেন। বিদ্যাসাগরের জাতি গঠনের রূপকার। আমি ঠিক এটা বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন বিদ্যাসাগরের। দেখুন, বিদ্যাসাগর আমার মনে হয় বিদ্যাসাগরের মতো মানুষ সারা পৃথিবীতে খুব কম এসেছেন, সারা পৃথিবীতে খুব কম এসেছেন। বিদ্যাসাগরের মতো মানুষ বাঙালিদের তো আসেনি। রবীন্দ্রনাথও বিদ্যাসাগর হননি, হতে পারেননি। বিদ্যাসাগরের মতো মানুষ সারা পৃথিবীতে খুব কম এসেছেন। এবং বিদ্যাসাগর আমাদের বাঙালিদের মধ্যে যতটুকু একটু কি বলবো, মেরুদণ্ডের এখনও অবশিষ্ট আছে, সে অবশিষ্ট আছে হয়তো আমরা বিদ্যাসাগরের একই গোষ্ঠীর লোক বলেই এখনও আছে। বাঙালির মেরুদণ্ডটা যদি কেউ তৈরি করে দিয়ে থাকেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর কেউ না। আর যদি কিছু বলার থাকে তাহলে এইটুকুই আমি মোটামুটি বললাম আর কি। সোমনাথ দাশগুপ্ত লিখেছে, মানুষই একমাত্র পারেন, যা ডিজায়ার আছে সেই ডিজায়ার থেকে সৃষ্টির অনুপ্রেরণা আসে। আপনার কি মত এই ব্যাপারে? বার্টন রাসেল সাহেব কি এই কথা বলেছেন? হ্যাঁ, বার্টন রাসেল তো নিশ্চয়ই এই কথা বলেছেন যে ডিজায়ার, ইচ্ছে, সেটাই তো আমি বললাম, একটা অপূর্ণতা, একটা অভাববোধ, সেটার থেকেই তো ইচ্ছেটা আসে, সে থেকেই তো সৃষ্টিটা হয়। আর বার্টন রাসেলের কথা যখন হলো, তখন বার্টন রাসেল আমার অত্যন্ত প্রিয় মানুষ একজন। বার্টন রাসেলকে 1955 সালে বিবিসি একটা ইন্টারভিউ করেছিল। সেই ইন্টারভিউতে বার্টন রাসেলকে বলা হয়েছিল যে আপনি তো একজন পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদ, আপনাকে যদি এখন বলা হয় যে মোজেসের মতো কতগুলো কমান্ডমেন্ট দেওয়ার জন্য, তাহলে আপনি কি কমান্ডমেন্ট দেবেন? অনেকগুলো কথা বার্টন রাসেল বলেছিলেন, তার মধ্যে সেগুলোর কথার মধ্যে আমি যাচ্ছি না। রাসেল যে শেষ কথাটা বলেছিলেন সেইটা বলে আজকে আমি শেষ করি, এবং কারণ সেটা এখন খুব প্রাসঙ্গিক। রাসেল বলেছিলেন যে আমাদের, এবং অসাধারণ, 1955 সালে রাসেল বলছেন যে পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থার প্রচণ্ড উন্নতি হবে, এবং এই যোগাযোগ ব্যবস্থা উন্নতির ফলে মূল যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ইনটলারেন্স বেড়ে যাবে। অসহনীয়ভাবে আমি সেই সাংঘাতিক রকমের একটা অস্বচ্ছ রকমের ইনটলারেন্স বেড়ে যাবে। মানুষকে সহ্য করতে পারবে না, মানুষের কথা শুনতে চাইবে না। আমার মতের বিরোধী হলেই আমি বলবো সে আমার শত্রু। তো সেইটা করতে গিয়ে বিবিসির যে ইন্টারভিউয়ার, সে রাসেলকে বলেছিলেন, হোয়াট ইজ ইউর সলিউশন টু দিস গ্রোয়িং মেনেস অফ ইনটলারেন্স? তা রাসেল বলেছিলেন, লাভ ইজ দ্য গ্রেট থিং, হেট্রেড ইজ ফুলিশ। আমাদের যে হেট্রেড, মানুষের প্রতি মানুষের ঘৃণাবোধ, সেটা হচ্ছে বোকামো, ফুলিশ। আজকে কিন্তু, এবং লাভ ইজ দ্য মেইন থিং, গ্রেট থিং। আজকে কিন্তু এই করোনাকালের সংকট আমাদের কিন্তু সেই শিক্ষাই আবার দিয়েছে। হেট্রেড ইজ ফুলিশ, লাভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা মানুষকে যেন ভালোবাসি, মানুষের পাশে দাঁড়াই। ওই যে মানুষ বড় কাঁদছে, তাহার পাশে এসে দাঁড়াও, হেসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, তাহার পাশে এসে দাঁড়াও। সে মানুষ সত্যিই বড় কাঁদছে আজকে, সে মানুষের পাশে যেন আমরা দাঁড়াই, মানুষকে ভালোবাসি, মানুষকে উদ্বুদ্ধ করি
শিল্প সৃষ্টির জন্য এই যে একটা চূড়ান্ত অভাববোধ, এই অভাববোধটা নানা রকমের দিক দিয়ে অভাববোধ, এই অভাববোধ কিন্তু একমাত্র কাটতে পারে সৃষ্টির জন্য। আপনি যদি সৃষ্টি করেন, কিছু পড়েন, জানেন, তাহলে সেই অভাববোধ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। নইলে কিন্তু আপনি যদি খালি মেটেরিয়ালিস্টিকভাবে ভেবে যান যে আপনার এইটা হলো না, ওইটা হলো না, তাহলে কিন্তু সেটার থেকে আর কোনো রেসপাইট নেই, কোনো মুক্তি নেই। ধন্যবাদ, নমস্কার, আজকে এইখানেই শেষ করছি।